আমার মাকে যদি বৃদ্ধাশ্রমে থাকতে হয়, তাহলে তোমার মাকেও বৃদ্ধাশ্রমে থাকতে হবে। কথাটা মনে রেখো। কথাটি বললাম আমি আমার স্বামীকে। আমি আমার 70 বছরের বৃদ্ধ অসুস্থ মাকে আমাদের ফ্ল্যাটে নিয়ে আসলাম গ্রাম থেকে। মায়ের শরীরটা গত কয়েক মাস ধরেই ভালো যাচ্ছে না। একা একা গ্রামে রাখার মতো পরিস্থিতি আর নেই। কিন্তু মাকে নিয়ে আসার পর থেকেই ঘরের আবহাওয়া কেমন যেন ভারী হয়ে উঠেছে। এটা দেখে আমার শাশুড়ি আর স্বামী সকাল থেকে আমার সাথে একটা কথাও বলছে না, যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি। সারাদিন এক অদ্ভুত মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে কাটল। শাশুড়ি মা সকাল থেকে আমার সাথে ঝগড়া করার জন্য বিভিন্ন উছিলা খুঁজছেন। কথায় কথায় বিষিয়ে দিচ্ছেন ঘরের বাতাস। আমি মুখ বুজে সব সহ্য করছি, একটা কথাও বলিনি। কারণ আমি জানি এখন তর্ক করলে পরিস্থিতি আরো নোংরা হবে। রাত তখন প্রায় 10:30। আকাশ অফিস থেকে ফিরল। অন্যদিনের মতো স্বাভাবিক কোনো আলাপ নেই। ফ্রেশ হয়ে এসে সে আমাকে গম্ভীর মুখে রুমে ডেকে নিয়ে বলল, শোনো, তোমার আম্মার জন্য ভালো একটা সিট বুক করে আসলাম। আমি চরম অবাক হয়ে ওর দিকে তাকালাম। বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। বললাম, সিট মানে? কিসের সিট বুক করে আসলা তুমি? আকাশ আমার চোখের দিকে তাকাতে পারছিল না। কেমন যেন আমতা আমতা করে এদিক ওদিক চেয়ে বলল, বৃদ্ধাশ্রমে। মুহূর্তের মধ্যেই আমার পায়ের তলার মাটি যেন সরে গেল। চোখের কোণ বেয়ে অবাধ্য জল নেমে এলো। আমি স্তব্ধ হয়ে কান্না ভেজা গলায় বললাম, মানে? আমার মা আমাদের বাসায় এসেছে একদিন হয়নি, আর তাতেই তোমরা বিরক্ত হয়ে গেছো? সকাল থেকে তোমরা কেউ আমার সাথে ভালো করে কথা বলতেছ না। তোমার মা আমার সাথে সকাল থেকে ঝগড়া করার জন্য বিভিন্নভাবে আমাকে কথা শুনিয়ে যাচ্ছে। আমি কিচ্ছু বলতেছি না, আর তুমি অফিস থেকে ফিরে এই সিদ্ধান্ত শোনাচ্ছ আমাকে? আকাশ আমার কথার কোনো সরাসরি উত্তর দিল না। সে অপরাধীর মতো খাটে বসে ঘুমিয়ে থাকা আমাদের 7 বছরের ছেলেটার কপালে হাত রাখল। আলতো করে ওর চুলে হাত বুলাতে বুলাতে নিচু স্বরে বলল, আমি যা করেছি তোমার আর তোমার আম্মার ভালোর জন্যই করেছি। এখানে থাকলে প্রতিদিন অশান্তি হবে, তোমার মায়ের যত্ন হবে না। ওখানে প্রফেশনাল মানুষ আছে। ওর মুখে ভালোর জন্য শব্দটা শুনে আমার ভেতরের সমস্ত ধৈর্যের বাঁধ ভাঙল। মায়ের এই অসুস্থ অবস্থায় তাকে পর করে দেওয়া চক্রান্ত আমি মেনে নিতে পারলাম না। বুক ফেটে কান্না আসছিল, কিন্তু সেই কান্নার মাঝেই এক তীব্র ক্ষোভ আর জেদ আমায় গ্রাস করল। আমি তখন রাগী চোখে কান্না জড়ানো গলায় সোজা আকাশের সামনে গিয়ে দাঁড়ালাম। শক্ত গলায় বললাম, আমার মাকে যদি বৃদ্ধাশ্রমে থাকতে হয়, তাহলে তোমার মাকেও বৃদ্ধাশ্রমে থাকতে হবে। কথাটা মনে রেখো। আমার কথা শুনে আকাশের হাতটা ছেলের কপাল থেকে সরে গেল। সে চমকে উঠে আমার দিকে তাকালো, যেন এই রূপও আমার কোনোদিন দেখেনি। ঘরের নীরবতা তখন আরো ভয়ঙ্কর রূপ নিয়েছে। আকাশের মা, অর্থাৎ আমার শাশুড়ি বোধহয় দরজার আড়ালে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলেন। এই কথা শোনা মাত্রই তিনি ঝড়ের বেগে ঘরে ঢুকলেন। ওনার মুখ রাগে থমথম করছে। কি বললি তুই? এত বড় স্পর্ধা তোর? শাশুড়ি চিৎকার করে উঠলেন, আমার ছেলে কামাই করে এই ফ্ল্যাট কিনেছে। এখানে আমি থাকবো না তো কে থাকবে? তোর ওই ভিখারি মা থাকবে? নিজের মাকে এনেছিস ভালো কথা, এখন আমার ছেলেকে শাসাচ্ছিস আমাকে বের করে দেওয়ার জন্য? আমি চোখের জল মুছিয়ে সোজা ওনার চোখের দিকে তাকালাম। আজ আর আমি সেই সংসারী মুখচোরা মেয়েটি নই যে অন্যায় দেখেও চুপ থাকবে। বললাম, মা, এই ফ্ল্যাট আকাশ একা কেনেনি। বিয়ের পর আমার জমানো টাকা আর আমার বাবার দেওয়া ডিপিএসের টাকা ভেঙে এই ফ্ল্যাটে ডাউন পেমেন্ট দেওয়া হয়েছিল। আর যদি আইনি অধিকারের কথা বলেন, তবে এই সংসারে আমারও সমান অধিকার আছে। আমার মা যদি এখানে একদিন থাকার যোগ্যতা না পায়, তবে আপনারও এই ঘরে থাকার কোনো অধিকার নেই। আকাশ বিছানা থেকে দাঁড়িয়ে উঠে বলল, অনন্যা, তুমি পার হচ্ছ। মায়ের সাথে এভাবে কথা বলছো কেন? আমার মা আর তোমার মা কি এক হলো? কেন এক নয় আকাশ? আমি তীব্র কণ্ঠে জানতে চাইলাম। তোমার মা যেমন তোমাকে জন্ম দিয়েছে, আমার মাও আমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছে, কষ্ট করে মানুষ করেছে। আজ সে অসুস্থ বলে সে বোঝা, আর তোমার মা সুস্থ থেকে
সারাদিন কুটনামি করে এই ঘরের শান্তি নষ্ট করছে, তাও সে মাথার তাজ। এটা কোনো নিয়ম হতে পারে না। আকাশের মা এবার কান্নার অভিনয় শুরু করলেন। আকাশের হাত ধরে বললেন, দেখলি আকাশ, দেখলি তোর বইয়ের নমুনা। আজও আমার গায়ে হাত তুলতে বাকি রেখেছে। ও আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে। তুই যদি এর বিচার না করিস, আমি আজ রাতেই বিষ খাবো। আকাশ চরম বিরক্ত এবং রাগে আমার দিকে এগিয়ে এসে বলল, অনন্যা, ক্ষমা চাও মায়ের কাছে। আর কাল সকালেই তোমার মাকে ওই হোমে রেখে আসা হবে। এটাই আমার শেষ কথা। আমি খাটের এক কোণে গিয়ে বসলাম। আমার অসুস্থ মা পাশের ঘরে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। তিনি জানেনও না ওনাকে নিয়ে কি নির্মম খেলা চলছে এই ঘরে। আমি দেয়ালের দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় গলায় বললাম, আমি কারো কাছে ক্ষমা চাইব না। আর আমার মা কোথাও যাবে না। যদি জোর করে আমার মাকে বের করার চেষ্টা করো আকাশ, তবে আমি কাল সকালেই আমি পুলিশের কাছে যাব। ডোমেস্টিক ভায়োলেন্স আর মেন্টাল টর্চারের কেস করব তোমাদের দুজনের নামে। দেখি কে কাকে ঘর থেকে বের করে। আমার মুখে পুলিশের নাম শুনে শাশুড়ি আর আকাশের মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। তারা ভাবতে পারেনি যে শান্ত ভদ্র মেয়েটি আজ নিজের মায়ের সম্মানের জন্য এতটা দূর যেতে পারে। ঘরজুড়ে এক শ্মশান নীরবতা নেমে এলো। আকাশ আর কোনো কথা না বলে লাইটটা নিভিয়ে দিয়ে অন্য পাশে ফিরে শুয়ে পড়ল। শাশুড়িও বিড়বিড় করে গালি দিতে দিতে নিজের ঘরে চলে গেলেন। অন্ধকারে আমি চোখ মেলে তাকিয়ে রইলাম সিলিংয়ের দিকে। চোখের জল শুকিয়ে এখন সেখানে এক অদ্ভুত প্রতিজ্ঞার আগুন জ্বলছে। সারা রাত এক ফোঁটাও চোখের পাতা এক করতে পারলাম না। ভোরের আলো যখন জানালার পর্দা ফুঁড়ে ঘরে এসে পড়ল, তখন বুকটা কেমন যেন হালকা লাগলো। এক অদ্ভুত রকমের মানসিক শক্তি পাচ্ছিলাম নিজের ভেতরে। বিছানা ছেড়ে উঠে পাশের ঘরে গেলাম। মা তখনও ঘুমাচ্ছেন। ওনার মলিন কুঁচকে যাওয়া মুখের দিকে তাকিয়ে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। যে মা সারাটা জীবন নিজের সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে আমাকে মানুষ করেছেন, আজ জীবনের শেষ প্রান্তে এসে তাকে সামান্য আশ্রয়ের জন্য এতটা লাঞ্ছিত হতে হচ্ছে। না, আমি দমে যাব না। ড্রয়িং রুমে আসতে দেখি পরিবেশ পুরো থমথমে। শাশুড়ি মা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে আকাশের সাথে ফিসফিস করে কি যেন বলছিলেন। আমাকে দেখে ওনারা চুপ হয়ে গেলেন। অন্যদিন হলে আমি যে ওনাদের সাথে কথা বলতাম, চায়ের কাপ এগিয়ে দিতাম। আজ আমি সোজা রান্নাঘরে ঢুকে শুধু নিজের আর আমার মায়ের জন্য নাস্তা তৈরি করতে লাগলাম। আকাশ ডাইনিং টেবিলে বসে গম্ভীর গলায় বলল, অনন্যা, কাল রাতের কথাগুলো নিয়ে আমি ভেবেছি। তুমি আবেগের বশে অনেক বড় বড় কথা বলে ফেলেছ। পুলিশ কেসের ভয় দেখিয়ে সংসার চালানো যায় না। আমি আজ ওনাকে নিয়ে যাব। ওখানে সত্যি ওনার ভালো যত্ন হবে। আমি হাতের খুন্তিটা রেখে শান্ত পায়ে ডাইনিং টেবিলের সামনে এসে দাঁড়ালাম। আকাশের চোখের দিকে সরাসরি তাকিয়ে বললাম, আমি কাল রাতে কোনো আবেগের কথা বলিনি আকাশ। আর ওটা ভয় দেখানো ছিল না, ওটা আমার সিদ্ধান্ত ছিল। তুমি যদি আজ আমার মাকে এই ঘর থেকে বের করার চেষ্টা করো, আমি ঠিক ৮ ঘন্টার মধ্যে থানায় ফোন করব। আমার ব্যাগে ব্যাংকের স্টেটমেন্ট আর ডিপিএস ভাঙার সব কাগজ রেডি আছে, যা প্রমাণ করে এই ফ্ল্যাটে আমার কতটা অধিকার। যৌথ সম্পত্তিতে নিজের মাকে রাখতে চাওয়ায় যদি আমাকে মেন্টাল টর্চার করা হয়, তবে আইন আমার পক্ষেই কথা বলবে। আমার গলার এমন শীতল ও দৃঢ় আওয়াজ শুনে আকাশের মুখের রং বদলে গেল। সে চায়ের কাপটা টেবিলে ঢক করে নামিয়ে রেখে বলল, তুমি একটা সামান্য বিষয় নিয়ে কোর্ট কাচারি করতে চাও? লোকসমাজে আমার একটা সম্মান কোথায় থাকবে? সম্মানের চিন্তা যদি এতই থাকে আকাশ, তবে নিজের অসুস্থ শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠানোর আগে ভাবা উচিত ছিল। আমি তপ্ত কণ্ঠে জবাব দিলাম। ঠিক এই সময় শাশুড়ি মা ড্রয়িং রুমে এসে চিৎকার জুড়ে দিল, দেখলি আকাশ, তোর মুখের ওপর কেমন তরপাচ্ছে? এই মেয়েকে তুই মাথায় তুলেছিস। ও আজ আমার ছেলেকে আইনের ভয় দেখাচ্ছে। কাল আমাকে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করবে। আমি এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না। তুই হয় ওরে আর ওর ভিখারি মায়েরে এই বাড়ি থেকে বের কর, না হলে আমি এখনই ভাইয়ের বাড়ি চলে যাব। উনি ভেবেছিলেন ওনার এই চেনা কান্নাকাটি
আর বাপের বাড়ি যাওয়ার হুমকিতে আকাশ আমার উপর আরো ক্ষেপে উঠবে। কিন্তু এবার আমি আর চুপ করে থাকলাম না। ওনার দিকে ফিরে শান্ত গলায় বললাম, মা, বাপের বাড়ি যেতে চাইলে আপনি যেতেই পারেন। আপনাকে কেউ আটকে রাখেনি। তবে মনে রাখবেন, এটা আপনার ছেলের একা কেনা বাড়ি না। এখানে আমারও ঘাম রক্তের টাকা আছে। আমার মা যদি এখানে বোঝা হয়, তবে আপনিও এই বাড়ির জন্য কোনো সম্পদ নন। আর আকাশ, আমি আকাশের দিকে তাকালাম। তুমি যদি তোমার মায়ের কথায় অন্ধ হয়ে আজ কোনো ভুল পদক্ষেপ নাও, তবে ডিভোর্স আর ডোমেস্টিক ভায়োলেন্স দুটো কেসই একসাথে ফেস করতে হবে তোমাকে। মিডিয়া আর কর্পোরেট সেক্টরে তোমার যে বড় পজিশন, সেটা এই কেসের পর কোথায় গিয়ে দাঁড়াবে তা নিশ্চয়ই আমাকে বুঝিয়ে বলতে হবে না। আমার এই একটা কথায় আকাশের সমস্ত অহংকার যেন মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল। সে খুব ভালো করে জানে আমি একবার যা মুখে বলি তা করার ক্ষমতা রাখি। অফিসে নিজের পজিশন আর সামাজিক সম্মানের ক্ষতি সে কোনোভাবেই সইতে পারবে না। আকাশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। ওনার মায়ের দিকে তাকিয়ে ও এক প্রকার অসহায়ভাবে বলল, মা, তুমি প্লিজ এখন চুপ করো তো। সকাল সকাল আর অশান্তি করো না। তারপর আমার দিকে ফিরে নিচু স্বরে বলল, ঠিক আছে, তোমার আম্মা এখানেই থাকবেন। ওনাকে কোথাও যেতে হবে না। তবে ঘরে যেন কোনো অশান্তি না হয়। শাশুড়ি মা আকাশের মুখে এই কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন। নিজের ছেলের এই আত্মসমর্পণ উনি কখনো কল্পনাও করেননি। উনি রাগে ফুঁসতে ফুঁসতে নিজের ঘরে গিয়ে দরম করে দরজা বন্ধ করে দিলেন। আকাশ আর নাস্তা না করেই অফিসের ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় ওর মুখের সেই চেনা কর্তৃত্বের ভারটা উধাও হয়ে গিয়েছিল। সেখানে ছিল কেবল এক চরম পরাজয়ের গ্লানি। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে মায়ের ঘরে গেলাম। মা ততক্ষণে ঘুম থেকে উঠে বিছানায় বসেছেন। আমাকে দেখে ওনার সেই চেনা মায়াবী হাসিটা হাসলেন। ওনার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বললাম, মা, হাত মুখ ধুয়ে নাও। তোমার প্রিয় সুজির হালুয়া আর রুটি বানিয়েছি। মা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, অনন্যা, জামাই আর তোর শাশুড়ি মা ভালো আছেন তোরে? সকাল থেকেই কারো গলার আওয়াজ পেলাম না যে। আমার জন্য তোদের সংসারে কোনো অশান্তি হচ্ছে না তো মা? মায়ের এই সরল প্রশ্ন শুনে আমার চোখের কোণটা আবার ভিজে উঠল। কিন্তু এবার সেই জল কষ্টের নয়, এক চরম বিজয়ের। আমি মায়ের হাতটা গালে ছুঁয়ে বললাম, না মা, কোনো অশান্তি নেই। এই ঘর যতটা আকাশের, ততটা আমারও। আর এই ঘরে তোমার মেয়ে যতদিন থাকবে, তুমিও ততদিন মাথা নিচু করেই থাকবে। কেউ তোমাকে এখান থেকে সরাতে পারবে না। শাশুড়ি মা এত সহজে দমে যাওয়ার পাত্রী নন। আর আকাশের মনে হয়তো ক্ষোভ জমা হয়ে রইল। কিন্তু আজ আমি একটা কথা খুব ভালো করেই বুঝে গেছি। সংসার টিকিয়ে রাখার নাম মুখ বুজিয়ে অন্যায় সহ্য করা নয়। নিজের আত্মসম্মান আর ভালোবাসার মানুষকে আগলে রাখার জন্য কখনো কখনো শক্ত হতে হয়। আমি সেই শক্ত অনন্যা হয়েই আমার মায়ের পাশে ছায়ার মতোই দাঁড়িয়ে থাকব। আকাশ অফিস থেকে যাওয়ার পর ঘরের ভেতরের উত্তেজনা যেন রূপ নিল একদম বন্ধ করা নীরবতায়। আমি মাকে নাস্তা খাইয়ে ওনার ওষুধগুলো গুছিয়ে দিলাম। মা বারবার আমার মুখের দিকে তাকাচ্ছিলেন। হয়তো আমার চোখের কোণে জমে থাকা ক্লান্তি আর জেদের ভাষা ওনার মাতৃত্বের চোখ এড়াতে পারছিল না। কিন্তু আমি মুখে একচিলতে হাসির আড়াল টেনে ওনাকে আশ্বস্ত রাখলাম। মা শান্তিতে ওনার ঘরে বিশ্রাম নিতেই আমি রান্নাঘরের দিকে গেলাম দুপুরে রান্নার তদারকি করতে। ঠিক তখনই শাশুড়ি মা ওনার ঘর থেকে বের হলেন। ওনার চোখে মুখে সকালে সেই পরাজয়ের আগুন তখনও দাউ দাউ করে জ্বলছে। ওনার চিরচেনা স্বভাব বদলে তিনি এক নতুন চাল চাললেন, যা সরাসরি আঘাত না করে মানুষকে ভেতরে ভেতরে শেষ করে দেয়। আমি রান্নাঘরে চাল ধুয়ে ওভেনে বসাতে যাব, এমন সময় তিনি গটগট করে ভেতরে ঢুকলেন। আমার দিকে না তাকিয়ে তরকারির ঝুড়ি থেকে আলুগুলো এক এক করে সশব্দে বলে ছুটতে মারতে মারতে বললেন, সংসারে অলক্ষী ঢুকলে যা হয় আর কি। এখন তো নিজের মায়ের পাহারাদার হয়ে সারাদিন ঘরেই বসে থাকতে হবে। চাকরি বাকরি তো করিস না, বরের কামাই নিজে গিলিস। এখন আবার ভিখারি মাকেও এনে বসিয়েছিস। কখন যে খাবারে কি মিশিয়ে দিস কে জানে।
নিজের ছেলের মুখের উপর যে মেয়ে পুলিশ কেসের হুমকি দিতে পারে, সে যে এই বুড়ো বয়সে আমাকে বিষ খাইয়ে মারবে না, তার কি গ্যারান্টি? আমি হাতটা থামিয়ে ওনার দিকে তাকালাম। ওনার গলা চড়ানো নয়, কিন্তু প্রতিটা শব্দ বিষে ভরা। আমি শান্ত গলায় বললাম, মা, আমি চাকরি করি না বলে ভাববেন না আমি আপনার ছেলের টাকা ছাড়া না খেয়ে মরব। বিয়ের আগে আমার জমানো টাকা আর বাবা দেওয়া ডিপিএসসি টাকা দিয়েই এই ফ্ল্যাটের ডাউন পেমেন্ট দেওয়া হয়েছিল। আর বিষ খাওয়ানোর ভয় যদি আপনার আসলেই থাকতো, তবে কাল রাতে নিজেই বিষ খান নাটক করতেন না। আমার মুখের উপর এমন জবাব শুনে ওনার মুখটা ছিঁড়ে গেল। তিনি আলুর বোলটা ঠাস করে সেলফে রেখে বললেন, মুখে মুখে বড় বড় কথা শিখছিস, দেখব কতদিন এই দিমাগ থাকে। নিজের স্বামীকে পর করেছিস, ঘরের ভেতরে যে যুদ্ধ তুই শুরু করলি অনন্যা, এর ফল ভালো হবে না। সারাদিন তুই এই ঘরের ভেতরেই থাকবি, দেখি তোর ওই আপদ মাকে কেমন করে আগলে রাখিস। আমার এই চোখ দুটো খোলা থাকবে, মনে রাখিস। ওনার এই পরোক্ষ হুমকি আমার বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। শাশুড়ি মা যে সামনাসামনি ঝগড়া ছেড়ে এবার দিনরাত আমার মায়ের উপর মানসিক অত্যাচার করার চেষ্টা করবেন, সেটা আমি বুঝতে পারলাম। আমি ঘরের কাজে ব্যস্ত থাকলেই তিনি আমার মায়ের ঘরে গিয়ে খোঁচা মারবেন। আর ওনার মতো একজন অসুস্থ মানুষের সামনে যদি দিন রাত কেউ এমন বিষাদগার করতে থাকে, তবে ওনার শরীর আরও ভেঙে পড়বে। দুপুরের দিকে আমি মায়ের ঘরে ওনার পছন্দের খাবার নিয়ে গেলাম। ঘরে ঢুকতে দেখলাম মা জানালার বাইরে তাকিয়ে আছেন। ওনার চোখ দুটো ভেজা। আমাকে দেখে তিনি তাড়াহুড়ো করে আঁচল দিয়ে চোখ মুছলেন। আমি ওনার পাশে বসে প্লেটটা পাশে রেখে বললাম, কি হয়েছে মা, কাঁদছিলে কেন? শরীর বেশি খারাপ লাগছে? মা আমার হাতটা ওনার দুর্বল কাঁপা কাঁপা হাত দিয়ে চেপে ধরলেন। ওনার গলায় এক বুক কান্না। অনন্যা, আমি সব শুনেছি রে মা। তোর শাশুড়ি মার রান্নাঘরে তোকে কি কি বলছিলেন, সব আমার এই কানে এসেছে। আমার এই ভাঙ্গা শরীর নিয়ে আমি তোদের সংসারে অশান্তির কারণ হতে চাই না রে মা। আমি গ্রামে ফিরে যাই, ওখানে একা একা মরে পড়ে থাকলেও আমার আফসোস থাকবে না। তুই চাকরি বাকরি করিস না, বরের ওপর তোকে নির্ভর করতে হয়। আমার কারণে তোর সোনার সংসারটা ভেঙে ছারখার হয়ে যাক, এটা আমি সহ্য করতে পারবো না। মায়ের এই তীব্র অসহায়ত্ব আর আত্মত্যাগের আকুতি দেখে আমার কলিজাটা যেন ছিঁড়ে গেল। শাশুড়ি মায়ের প্যাসিভ অ্যাগ্রেসিভ চালটা কাজ করা শুরু করে দিয়েছে। তিনি সরাসরি মাকে কিছু না বলেও ওনার মনে এই অপরাধবোধ ঢুকিয়ে দিতে সফল হয়েছেন যে মেয়ে কোনো আয় করে না বলে মায়ের এখানে থাকা অন্যায়। আমি মায়ের বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরলাম। চোখের জল ধরে রাখতে পারলাম না, কিন্তু গলার আওয়াজটা দৃঢ় রাখলাম। মা, তুমি যদি আরেকবার গ্রামে ফিরে যাওয়ার কথা বলো, তবে আমি এই ঘর ছেড়ে তোমার সাথে চলে যাব। তুমি কোনো আপদ নয়, তুমি আমার মা। আজ আমি যতটুকু মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি, তা তোমার দেওয়া শিক্ষার জন্য। আমি চাকরি করি না মানে এই নয় যে আমি অবলা। এই অনন্যাকে তুমি এতটা দুর্বল ভেবো না মা। মা আর কিছু বললেন না, শুধু আমার মাথায় হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। কিন্তু আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম, শুধু মুখে মুখে হুমকি দেওয়া বা নিজের ঘরে পাহারা দিয়ে মাকে বাঁচানো যাবে না। শাশুড়ি মায়ের এই কুটনামি রুখতে হলে আমাকে আরও বাস্তববাদী হতে হবে। ঘরে এক ফোঁটা অশান্তি না করে কিভাবে ওনার এই নোংরা চাল ভেস্তে দেওয়া যায়, সেই নতুন লড়াইয়ের ছক আমার মাথাতেই তৈরি হতে লাগলো। বিকেলের দিকে আকাশ যখন অফিস থেকে ফিরল, ঘরের পরিবেশ তখন এক শ্মশানের মতো থমথমে। অন্যদিনের মতো সে সোজা আমাদের বেডরুমে গেল না, আমার সাথে একটা চোখের দেখাও মেলালো না। ড্রয়িং রুমের সোফায় বসে ওনার মায়ের সাথে নিচু স্বরে কথা বলতে লাগলো। আকাশ আমাকে বুঝিয়ে দিতে চাইল, মায়ের জন্য আমি স্বামীর অধিকার আর ভালোবাসা হারিয়েছি। ও আমার সাথে এক অদৃশ্য দেয়াল তুলে দিল। রাত তখন 9টা। ডাইনিং টেবিলে সবাই চুপচাপ খাচ্ছে। আকাশ ওনার মায়ের পাতে ভালো মাছের টুকরোটা তুলে দিল, কিন্তু আমার দিকে একবার তাকালো না। ওনার মাও এক অদ্ভুত বিজয়ের হাসি হেসে আমার মায়ের দিকে আর চোখে তাকালেন। আমি খাওয়া শেষ করে টেবিলটা পরিষ্কার করলাম, তারপর ড্রয়িং রুমে এসে আকাশের সামনে দাঁড়ালাম।
আকাশ তখন ফোনে মগ্ন থাকার ভান করছিল। আমি শান্ত কিন্তু স্পষ্ট গলায় বললাম, আকাশ, তোমার সাথে একটা জরুরি কথা আছে। আকাশ ফোন থেকে চোখ না তুলেই গম্ভীর গলায় বলল, আমার কোনো কথা বলার মুড নেই। আর নতুন কোনো অশান্তি করার ইচ্ছে থাকলে নিজের রুমে যাও। অশান্তি নয় আকাশ, শান্তির জন্যই বলছি। আমি ওনার মায়ের দিকে তাকিয়ে কথাটি বললাম, যিনি দরজার আড়াল থেকে কান খাড়া করে রাখছিলেন। আমি সোফার উপর একটা ফাইল রাখলাম। আকাশ ভ্রু কুঁচকে আমার দিকে তাকালো। আমি বললাম, তুমি আর তোমার মা ভাবছো যে আমি চাকরি করি না বলে তোমরা যখন তখন আমার মাকে কথা শুনিয়ে অপরাধবোধে ভোগাবে, যাতে মা নিজেই এখান থেকে চলে যান, তাই তো? কিন্তু আমি আমার মাকে এই ঘরে কোনো দয়া বা ভিক্ষে রাখিনি। এই ফাইলের ভেতরে একটা সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশনের রিসিট আছে। কাল সকালেই এই ফ্ল্যাটের ড্রয়িং রুম, ডাইনিং এবং মায়ের ঘরের সিকিউরিটি ক্যামেরা বসানো হবে, যার এক্সেস সরাসরি আমার ফোনের লাইভ অ্যাপে থাকবে। আমার কথা শুনে আকাশের হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। শাশুড়ি মা পর্দা ঠেলে এক পায়ে এগিয়ে এলেন। ওনার চোখ চড়ক গাছ। আমি আকাশের চোখের দিকে তাকিয়ে শেষ চালটা চাললাম। আমি রান্নাঘরে থাকি বা ঘরের কোনো কাজে ব্যস্ত থাকি না কেন, আমার ফোনে প্রতিটা মুহূর্ত রেকর্ড হবে। আমার অসুস্থ মায়ের সাথে এই ঘরের ভেতরে কে কেমন আচরণ করছে, ওনাকে কোন ধরনের খোঁচা দেওয়া হচ্ছে কিনা, সব আমি দেখতে পাবো। যদি ওনার মানসিক শান্তি নষ্ট করার চেষ্টা করা হয়, তবে সে ভিডিও ফুটেজ সরাসরি ডোমেস্টিক ভায়োলেন্স বা মেন্টাল টর্চারের প্রমাণ হিসেবে কোর্টে যাবে। আকাশ, তুমি আমাকে এড়িয়ে গিয়ে আমার মনে ভয় ঢোকাতে চেয়েছিলে না? এবার মনে রেখো, ঘরের ভেতরে কোনো কুটনামি করার চেষ্টা করলে তার প্রমাণ সরাসরি আইনের হাতে চলে যাবে। আমি চাকরি করি না ঠিকই, কিন্তু নিজের অধিকার আর মায়ের সম্মান রক্ষা করতে খুব ভালো করে জানি। ঘর জুড়ে আবার সেই চেনা নীরবতা নেমে এলো। আকাশ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন সে কোনো এক অচেনা মেয়েকে দেখছে। আর শাশুড়ি মায়ের মুখের সমস্ত রং মুহূর্তের মধ্যে উবে গেল। আমি ফাইলটা হাতে নিয়ে মায়ের ঘরের দিকে পা বাড়ালাম। আমি জানি এই লড়াইটা সহজ নয়, কিন্তু নিজের মায়ের সম্মানের জন্য আজ অনন্যা যে কোনো সীমা পার করতে প্রস্তুত। সিসিটিভি ক্যামেরা বসানোর পর ঘরের পরিবেশটা বাইরে থেকে অত্যন্ত শান্ত হচ্ছিল। শাশুড়িমা ক্যামেরার লেন্সকে এতটাই ভয় পাচ্ছিলেন যে ভুলেও আমার মায়ের ঘরের দিকে যেতেন না। আকাশও আমার সাথে দূরত্ব বজায় রাখলেও মায়ের কোনো বিষয়ে সরাসরি বাধা দেওয়ার সাহস পাচ্ছিল না। আমি ভেবেছিলাম মায়ের শেষ জীবনটা হয়তো এভাবে একটু শান্তিতে কাটাতে পারবো, কিন্তু ভাগ্য আমার জন্য যে এত বড় এক নির্মম পরীক্ষা লিখে রেখেছে তা আমি বিন্দুমাত্র টের পাইনি। সেদিন ছিল শুক্রবার। ভোরের দিকে হঠাৎ পাশের ঘর থেকে এক অদ্ভুত গঙ্গানির শব্দ শুনে আমার ঘুম ভেঙে গেল। ধরফর করে বিছানা ছেড়ে মায়ের ঘরে দৌড়ে গেলাম। গিয়ে দেখি মা বিছানায় ছটফট করছেন। ওনার হাত পা কেমন যেন শক্ত স্ট্রোকের মতো হয়ে আছে। মুখ দিয়ে শুধু একটা অস্পষ্ট আওয়াজ বের হচ্ছে, অনন্যা, মারে, মা, কি হয়েছে তোমার? মা, আমার দিকে তাকাও। আমি চিৎকার করে উঠলাম। ওনার কপালে হাত দিয়ে দেখি তীব্র জ্বরে গা পুড়ে যাচ্ছে, আর নিঃশ্বাস নিতে ওনার চরম কষ্ট হচ্ছে। আমার চিৎকারে আকাশ আর শাশুড়িমাও ছুটে এলেন। আকাশ মায়ের অবস্থা দেখে ঘাবড়ে গিয়ে বলল, কি হয়েছে আমার, এমন করছেন কেন? আমি কাঁদতে কাঁদতে বললাম, আকাশ, প্লিজ জলদি একটা অ্যাম্বুলেন্স ডাকো। মায়ের অবস্থা খুব খারাপ, ওনাকে হাসপাতালে নিতে হবে। কিন্তু পাশে দাঁড়িয়ে শাশুড়িমা তখনও ওনার স্বভাবসুলভ মুখ বাঁকিয়ে বললেন, আরে দূর, এত সকালে অ্যাম্বুলেন্সের কি দরকার? বড় মানুষের একটু আধটু এমন হয়। কাল রাতেও তো ভালোই গিলল, এখন সকাল সকাল আবার নতুন আদিক্ষেতা শুরু করেছে। কিন্তু আকাশ অ্যাম্বুলেন্সের জন্য ফোন করার আগেই মায়ের ছটফটানি হঠাৎ বন্ধ হয়ে গেল। ওনার শক্ত হয়ে যাওয়া হাত পা দুটো আস্তে আস্তে আলগা হয়ে এলো। আমার দিকে স্থির হয়ে থাকা চোখ দুটো কেমন যেন শূন্যতায় ভরে গেল। ওনার বুকটা শেষবারের মতো একবার ওঠানামা করে চিরতরে শান্ত হয়ে গেল। মা, মা গো, কথা বলো মা। আমি ওনার গাল দুটো ধরে পাগলের মতো ডাকতে থাকলাম। ওনার বুকে হাত দিয়ে দেখলাম কোনো স্পন্দন নেই।
নারীটা পুরো স্থির। আমার মা, আমার জন্মদাত্রী মা, যিনি আমার জন্য সারাটা জীবন শুধু কষ্টই করে গেছেন। তিনি আমাদের এই ফ্ল্যাটে আসার মাত্র 4 দিনের মাথায় আমাকে একা ফেলে পৃথিবীর সব অশান্তি থেকে মুক্তি পেয়ে চলে গেলেন। মুহূর্তের মধ্যে আমার চারপাশের সবকিছু যেন স্তব্ধ হয়ে গেল। আমার বুক ফেটে কান্না আসছিল না, চোখ দিয়ে কোনো জল বের হচ্ছিল না। এক চরম পাথর চাপা শূন্যতা আর তীব্র তীব্র ক্ষোভ আমাকে গ্রাস করে নিল। আমার মায়ের নিথর দেহের পাশে আমি পাথরের মতো বসে রইলাম। আকাশ মায়ের নাড়ি পরীক্ষা করে কাঁপা কাঁপা গলায় বলল, অনন্যা, আম্মা আর নেই। কথাটা শোনা মাত্রই শাশুড়ি মায়ের মুখের সমস্ত রং উবে গেল। তিনি ভাবতে পারেননি যে এমন একটা ঘটনা সত্যি সত্যি ঘটে যাবে। ওনার ভেতরের চিরচেনা অহংকার আর কোটনামি যেন এক ধাক্কায় ভেঙে চুরমার হয়ে গেল। ওনার নিজের ভেতরের এক তীব্র অপরাধবোধ ওনাকে গ্রাস করতে শুরু করলো। তিনি আমতা আমতা করে ওনার কাঁপা কাঁপা হাতটা অনন্যার কাঁধে রাখতে গিয়ে বললেন, অনন্যা, আমি তো বুঝতে পারিনি। আসলে আমি ভাবছিলাম, খবরদার একদম ছোবেন না আমাকে। আমি ওনার দিকে ফিরে পেঁচাশ দেখার মতো করে চিৎকার করে উঠলাম। আমার গলার আওয়াজটা এত জোরে ছিল যে পুরো ঘর কেঁপে উঠল। আমি খাট থেকে উঠে দাঁড়িয়ে শাশুড়িমা আর আকাশের মাঝখানে এসে দাঁড়ালাম। আমার চোখ দুটো তখন রক্তবর্ণ, সারা শরীর কাঁপছে তীব্র রাগে। ওনারা দুজনেই ভয়ে দুপা পিছিয়ে গেলেন। আমি শাশুড়ি মায়ের চোখের দিকে তাকিয়ে আমার ভেতরের সমস্ত রাগ আর ঘৃণা উগরে দিয়ে বললাম, এবার আপনাদের শান্তি হয়েছে তো মা? এবার আপনাদের মনের আশা পূরণ হয়েছে তো? এই 4 দিন আপনারা এই ঘরের বাতাস বিষিয়ে রেখেছিলেন, যাতে আমার এই অসুস্থ মা এই ঘরে একটু শান্তিতে নিঃশ্বাস নিতে না পারে। প্রতিটা মুহূর্তেই ওনাকে বুঝিয়ে দিয়েছেন যে ওনার মেয়ে চাকরি করে না বলে ওনার এই ঘরে থাকার কোনো অধিকার নেই। আমার মায়ের কোনো বড় অসুখ ছিল না মা। ওনার এই স্ট্রোকটা আপনাদের দেওয়া ওই মানসিক যন্ত্রণার কারণেই হয়েছে। ওনার এই মৃত্যুর জন্য আপনারা দুজন দায়ী। আকাশ অপরাধীর মতো মাথা নিচু করে আমার হাত ধরে বলল, অনন্যা, শান্ত হও। মায়ের উপর এভাবে চড়াও হচ্ছ কেন? মা তো ইচ্ছে করে। আমি ঝটকায় আকাশের হাত সরিয়ে দিলাম। ওনার চোখের দিকে তাকিয়ে তীব্র ঘৃণায় বললাম, চুপ করো আকাশ, একটা কথা বলবে না তুমি? তুমি নিজেকে অনেক বড় পুরুষ ভাবো না? খুব অহংকার তোমার এই ফ্ল্যাট নিয়ে, তোমার টাকা নিয়ে। আজ আমার মা মারা যায়নি আকাশ, আজ তোমাদের মনুষ্যত্ব মরে গেছে। কাল রাতে আমাকে ভয় দেখাচ্ছিলে যে আমি চাকরি করি না বলে আমি পরাধীন। হ্যাঁ, আমি চাকরি করি না, কিন্তু আমার বাবার দেওয়া ডিপিএসসির যে টাকাটা তুমি এই ফ্ল্যাটের ডাউন পেমেন্টে খাটিয়েছ, সেই টাকাটা আমার মায়ের রক্ত জল করা টাকা ছিল। আমার মা নিজের পেটে গামছা বেঁধে সেই টাকা জমিয়েছিলেন আমার বিয়ের জন্য। আর সেই টাকা দিয়ে কিনা ফ্ল্যাটে আমার অসুস্থ মা 4 দিন মাথা উঁচু করে থাকতে পারল না, শুধু তোমাদের মতো দুটো পশুর জন্য। শাশুড়ি মা এবার সত্যি অপরাধবোধে ভেঙে পড়ে কাঁপতে কাঁপতে বললেন, বৌমা, আমি সত্যি এমনটা চাইনি। আমি তো শুধু, আর একটা কথাও আপনার মুখ থেকে বের করবেন না। আমি ওনার দিকে আঙ্গুল উঁচিয়ে গর্জে উঠলাম। ওনার মুখের কথা মুখেই আটকে গেল। আপনার এই কান্নাকাটি আর অপরাধবোধের নাটক এখন বন্ধ রাখুন। আজ থেকে মনে রাখবেন, এই ঘরে আমার মা যেমন একদিনও থাকার যোগ্যতা পায়নি, ঠিক তেমনই এই ঘরে আপনারও শান্তিতে থাকার আর কোনো অধিকার নেই। আকাশ, তুমি কাল রাতে বলেছিলে না যে তোমার মা আর আমার মা কি এক হলো? হ্যাঁ আকাশ, এক নয়। আমার মা আজ এক বুক কষ্ট নিয়ে মরে গিয়েও পবিত্র, আর তোমার মা বেঁচে থেকেও এক জ্যান্ত লাশ হয়ে এই পাপের বোঝা বয়ে বেড়াবে। আমি আর ওনাদের দিকে না তাকিয়ে মাটিতে আছড়ে পড়ে মায়ের নিথর দেহটাকে জড়িয়ে ধরে এবার ডুকরে কেঁদে উঠলাম। মা, ও মা, আমাকে ক্ষমা করে দাও মা। আমি তোমাকে একটুও শান্তি দিতে পারলাম না মা। আমার কান্নায় ঘরের ভেতরের দেয়ালগুলো যেন ফেটে যাচ্ছিল। আকাশ আর শাশুড়ি মা ঘরের এক কোণে অপরাধীর মতো মাথা নিচু করে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। শাশুড়ি মায়ের চোখের কোণ দিয়েও তখন অপরাধবোধের জল গড়িয়ে পড়ছে, কিন্তু সেই জলের আজ কোনো মূল্য নেই। ক্যামেরার লেন্সটা তখনও দেয়াল থেকে
আমাদের এই চরম ট্র্যাজেডির সাক্ষ্য হয়ে জ্বলজ্বল করছিল। আমি জানতাম মায়ের চলে যাওয়ার সাথে সাথে এই সংসারের প্রতি আমার শেষ মায়াটুকু আজ পুড়ে ছাই হয়ে গেছে। এখন শুধু প্রতিশোধ আর বিচারের পালা। মায়ের জানাজা আর দাফনের বাকি কাজগুলো কিভাবে শেষ হলো আমি জানি না। প্রতিবেশীরা যখন ওনার নিথর দেহটা খাটে করে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছিল, আমার মনে হচ্ছিল ওনার সাথে সাথে আমার বুকের ভেতরের একটা আস্ত অংশ চিরতরে চলে যাচ্ছে। আত্মীয় স্বজনরা আমাকে সান্ত্বনা দিতে আসছিল, কিন্তু আমার কান্নার আওয়াজ ততক্ষণে ফুরিয়ে গেছে। চোখ দুটো শুকনো পাথর। এই পুরো প্রক্রিয়ায় আকাশ কিংবা শাশুড়ি মা কারো কোনো সাহায্য আমি নেইনি। ওনাদের আমার মায়ের লাশের ধারের কাছেও ঘেঁষতে দেয়নি। মা চলে যাওয়ার পর পুরো ফ্ল্যাটটায় এক শ্মশান নীরবতা নেমে এলো। ঘরের প্রতিটা কোণ যেন আমার মায়ের সেই মায়াবী মুখের শূন্যতা জানান দিচ্ছিল। দাফন শেষে বাড়ি ফিরে আমি সোজা আমার আর আকাশের বেডরুমে গেলাম। আলমারি খুলে একটা একটা করে আমার সব কাপড়, গহনা আর দরকারি কাগজপত্র বের করতে লাগলাম। আমার এই অদ্ভুত শান্ত আর গম্ভীর রূপ দেখে আকাশ ঘরের দরজায় এসে দাঁড়ালো। ওনার চোখে তীব্র ভয় আর অপরাধবোধ। আকাশ কাঁপা কাঁপা গলায় বলল, অনন্যা, তুমি কি ঘর ছেড়ে চলে যাচ্ছ? আমি জানি আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমার ওই কথাগুলো বলা একদম ঠিক হয়নি। আমি ওনাকে বকা দিয়েছি। প্লিজ তুমি শান্ত হও, আমাকে একটাবার ক্ষমা করো। আমি কাপড়ের ভাঁজ করা বন্ধ করে সোজা আকাশের চোখের দিকে তাকালাম। আমার সেই চোখের চাহনিতে কোনো রাগ ছিল না, ছিল শুধু এক মহাসমুদ্রের মতো ঘৃণা। আমি অত্যন্ত ধারালো গলায় বললাম, ভুল আর অপরাধের মধ্যে অনেক বড় তফাৎ থাকে আকাশ। তোমরা যা করেছ সেটা ভুল নয়, ওটা অপরাধ। আর ক্ষমা ক্ষমা চাওয়ার মতো যোগ্যতা তোমরা অনেক আগেই হারিয়েছ। ঠিক এই সময় শাশুড়িমা ড্রয়িং রুমের সোফায় এসে বসলেন। ওনার সেই চিরচেনা দিমাগ, অহংকার সব ধুলোয় মিশে গেছে। তিনি এখন এক জ্যান্ত লাশ। অনন্যাকে ব্যাগ গোছাতে দেখে ওনার ভেতরের অপরাধবোধ আরও তীব্র হয়ে উঠল। তিনি বুঝতে পারছিলেন যে ওনার কুটনামি শুধু একটা মানুষের জীবন কেড়ে নেয়নি, ওনার নিজের ছেলের সোনার সংসারটাকেও চিরতরে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ওনার বুকটা ভয় আর অনুশোচনায় কাঁপছিল। আমি ব্যাগটা হাতে নিয়ে ড্রয়িং রুমে এসে ওনাদের দুজনের সামনে দাঁড়ালাম। সোফার টেবিলের ওপর একটা আইনি ফাইল আর ব্যাংক স্টেটমেন্ট রাখলাম। আকাশ অবাক হয়ে বলল, এসব কি অনন্যা? হিসাবের খাতা আকাশ। আমি বললাম, যে ফ্ল্যাটের অহংকারে, যে টাকার গরমে তোমার মা আমার মাকে ভিখারি আর আপদ বলেছিল, সেই ফ্ল্যাটের এক ফোঁটা বাতাসও গায়ে লাগানোর ইচ্ছে আমার আর নেই। তুমি কাল রাতে আমাকে মনে করিয়ে দিয়েছিলে না যে আমি চাকরি করি না, আমি তোমার ওপর নির্ভরশীল। হ্যাঁ, আমি চাকরি করি না, কিন্তু এই ফ্ল্যাটের ডাউন পেমেন্টে আমার বাবার দেওয়া ডিপিএসের যে 7 লাখ টাকা লাগানো হয়েছিল, সেটা আমার মায়ের রক্ত জল করা টাকা ছিল। আজ এই মুহূর্তে আমার সেই টাকা ফেরত চাই। আকাশ স্তব্ধ হয়ে গেল। অনন্যা, এত রাতে আমি এত টাকা কোথায় পাবো? তুমি প্লিজ ঘরের কথা ঘরে রাখো। ঘরের কথা ঘরে রাখার দিন শেষ আকাশ। কাল দুপুরের মধ্যে আমার বাবার দেওয়া ওই 7 লাখ টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। যদি না হয় তবে ফ্ল্যাটের ড্রয়িং রুম আর ডাইনিংয়ে লাগানো সিসিটিভি ক্যামেরার গত 4 দিনের ফুটেজ, যেখানে তোমার মায়ের মানসিক টর্চার আর আজ সকালে অ্যাম্বুলেন্স ডাকতে বাধা দেওয়ার স্পষ্ট প্রমাণ আছে, সেটা নিয়ে আমি সোজা থানায় যাব। পুলিশ কেস, মিডিয়া ট্রায়াল আর তোমার কর্পোরেট লাইফের সম্মান ধুলোয় মিশিয়ে দেব আমি। আমার মুখে এই চরম বাস্তবতার কথা শুনে শাশুড়িমা সোফা থেকে উঠে এসে আমার হাত ধরতে গেলেন। ওনার চোখ দিয়ে অঝরে জল ঝরছিল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, বৌমা, ও বৌমা, আমাকে যা শাস্তি দেওয়ার দাও, আমার ছেলেকে ধ্বংস করো না। আমি হাত জোর করছি তোর কাছে। আমি স্বস্তি বুঝতে পারিনি বেন এভাবে চলে যাবেন। আমার মাথায় পাপ চেপেছিল বৌমা, আমাকে ক্ষমা করে দাও। আমি ওনার হাতটা ঝেড়ে সরিয়ে দিলাম। বললাম, মা, আজ আপনার এই চোখের জলের কোনো মূল্য নেই আমার কাছে। আমার মা যখন জানালার পাশে বসে কাঁদছিলেন,
আপনি তখন বিজয়ের হাসি হাসছিলেন। আজ থেকে আপনার এই বাকি জীবনটা শুধু এই অপরাধবোধের আগুনে পুড়েই কাটবে। আপনি যখনই এই ঘরে নিঃশ্বাস নেবেন, আপনার মনে হবে এই ঘরের প্রতিটা দেয়ালে আমার মায়ের ছটফটানির শব্দ লেগে আছে। আপনার নিজের তৈরি করা এই নরকে আপনি আর আপনার ছেলে এবার তিলে তিলে করে মরুন। আমি আমার 7 বছরের ছেলেটার হাত ধরলাম। ও এতক্ষণ ওনার নানুর ঘরের বিছানায় চুপচাপ বসে কাঁদছিল। ওর ব্যাগটা কাঁধে নিয়ে আমি মেইন দরজার দিকে পা বাড়ালাম। আকাশ পেছনে এসে আর্তনাদ করে উঠল, অনন্যা, তুমি আমাদের সন্তানকে নিয়ে যাচ্ছ কেন? ও তো আমারও ছেলে। আমি দরজার হ্যান্ডেলটা ধরে শেষবারের মতো ঘুরে তাকালাম। ও আমার ছেলে আকাশ। ও আমার রক্তে গড়া অনন্যার সন্তান। আমি ওরে এমন একটা নরকে বড় হতে দেব না, যেখানে মানুষকে মানুষ মনে করা হয় না। ওনার নানু ওনাকে যে সততা আর ভালোবাসার শিক্ষা দিয়ে গেছেন, ও সেটাই শিখবে। তোমাদের মতো অমানুষ হবে না। দরজাটা টেনে আমি বাইরের অন্ধকারে পা রাখলাম। ফ্ল্যাটের দরজাটা যখন আমার পেছনে সশব্দে বন্ধ হলো, আমার মনে হলো একটা দীর্ঘ অন্ধকার অধ্যায়ের অবসান ঘটল। আমি চাকরি করি না ঠিকই, কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে কিভাবে আমার সন্তানকে মাথা উঁচু করে মানুষ করতে হয় তা আমার মায়ের শিক্ষা থেকেই আমি জানি। লড়াইটা এখন আমার একার, আর এই লড়াই অনন্যার কখনো হারবে না। ফ্ল্যাটের ভারী কাঠের দরজাটা যখন পেছনে সশব্দে বন্ধ হলো, রাতের নিস্তব্ধতা ভেঙে সেই শব্দটা যেন আমার বুকের গভীরে গিয়ে আঘাত করল। লিফট দিয়ে নামার শক্তিটুকু আমার ছিল না। 7 বছরের অর্ঘ্য আমার হাতটা শক্ত করে ধরে এক পা করে সিঁড়ি দিয়ে নামছিল। ওর ছোট্ট হাতটা কাঁপছিল। আমি জানি ও ভয় পাচ্ছে, কিন্তু ওনার নানুর ওপর হওয়া অন্যায়ের তীব্রতা এই কচি মনটাও টের পেয়েছে। আমরা যখন 4 তলার সিঁড়ির ল্যান্ডিংয়ে এসে পৌঁছেছি, ঠিক তখনই পেছন থেকে একজোড়া দ্রুত পায়ের আওয়াজ শুনতে পেলাম। পরক্ষণে আকাশ দৌড়ে এসে আমার ট্রলি ব্যাগটা চেপে ধরল এবং অন্য হাতে আমার হাতটা শক্ত করে আঁকড়ে ধরল। ও তীব্রভাবে হাঁপাচ্ছিল। ওনার চোখে মুখে তখন এক চরম দিশেহারা ভাব। আকাশ আর্তনাদ করে উঠে বলল, অনন্যা, তুমি যদি চলে যাবে ভাবছ, তাহলে আজকে রাতটা অন্তত থেকে যাও। এখন এত রাতে তুমি কোথায় যেয়ে উঠবে? আমার ছেলে এই মাঝরাতে রাস্তায় রাস্তায় ঘুরবে। ও কোথায় থাকবে? আমি আমার হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম না, শুধু এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রইলাম। আমার সেই পাথরের চোখের দিকে তাকিয়ে আকাশের গলাটা বুঝে এলো। ও অপরাধীর মতো মাথা নিচু করে চোখে জল নিয়ে বলল, আমি অন্যায় করেছি অনন্যা, চরম অন্যায় করেছি। আমি আমার মায়ের অন্ধমোহে তোমার আর তোমার মায়ের উপর জুলুম করেছি। সে অন্যায়ের শাস্তি আমি পাব, কিন্তু আমার ছেলে কেন কষ্ট পাবে? আমি মাঝরাতে কোথায় যাবে? প্লিজ আজকের রাতটা অন্তত ঘরে চলো। আকাশের মুখে আমার ছেলে কষ্ট পাবে শব্দটা শুনে আমার ঠোঁটের কোণে এক টুকরো বিষাক্ত হাসি ফুটে উঠল। আমি ঝটকায় ওনার হাত থেকে নিজের হাতটা মুক্ত করে নিলাম। সিঁড়ির আবছা আলোয় ওনার চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত ঠান্ডা কিন্তু ধারালো গলায় বললাম, আমার ছেলে কষ্ট পাবে বলে তোমার বুকে এত লাগছে আকাশ? আর এই 4টে দিন যে আমার অসুস্থ মা একটা পরগাছার মতো ওপরে ওনার ঘরে বসে তিল তিল করে মানসিক কষ্টে মরলেন, তখন তোমার এই বাৎসল্য প্রেম কোথায় ছিল? তখন তো ওনাকে তোমার ভিখারি আর আপদ মনে হয়েছিল। অনন্যা, আমি বুঝতে পারিনি। আকাশ ফুপিয়ে উঠল, তুমি বুঝতে চাওনি আকাশ। আমি এক পা এগিয়ে এলাম ওনার দিকে। তুমি কাল রাতে আমাকে ভয় দেখাচ্ছিলে যে আমি চাকরি করি না বলে আমি পরাধীন, আমার কোনো ক্ষমতা নেই। আছি অক্ষম অনন্যায় তোমার এই নরক থেকে নিজের সন্তানকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। অর্ঘ্য আমার সাথে ফুটপাতে থাকবে নাকি স্টেশনে থাকবে তা নিয়ে ভাবার অধিকার তুমি অনেক আগেই হারিয়েছ। অন্যায় তুমি আর তোমার মা মিলে করেছ আকাশ, আর তার শাস্তি হিসেবে তোমরা আজীবন এই শূন্য ঘরে হাহাকার করবে। আমার ছেলেকে আমি তোমাদের মতো অমানুষের ছায়ায় আর এক মুহূর্ত রাখব না। আকাশ সিঁড়ির উপর হাঁটু গেড়ে বসে পড়ল। ও খুব ভালো করে জানে অনন্যা একবার যে সিদ্ধান্ত নেয় তা থেকে তাকে ফেরানো অসম্ভব। ও ব্যাগটা ছেড়ে দিয়ে নিজের 2 হাতে মুখ ঢেকে কাঁদতে লাগলো।
ওনার এই কান্না আজ আমার মনে বিন্দুমাত্র দয়ার উদ্রেক করল না। আমি অর্ঘের হাতটা আরো শক্ত করে ধরে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। নিচতলায় দারোয়ান সোবহান ভাই অবাক হয়ে আমাদের দিকে তাকালেন। আমি ওনাকে কিছু বলার সুযোগ না দিয়েই গেটের বাইরে এসে একটা সিএনজি ডাকলাম। আমার এক বান্ধবীর খালি ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা হলাম। ও সপরিবারে ঢাকার বাইরে থাকে এবং চাবিটা এক আত্মীয়র কাছ থেকে নিতে বলল। সিএনজির ভেতরে বসে বাইরের নিয়ন আলোর দিকে তাকিয়ে আমার কেবলই মনে হচ্ছিল আজ থেকে অনন্যার এক নতুন জন্ম হলো। পরদিন দুপুর 12টা। ফ্ল্যাটের সেই দম বন্ধ করা পরিবেশ থেকে দূরে থাকলেও ভেতরের প্রতিজ্ঞার আগুন একটুও কমেনি। ঠিক 12:40 আমার ফোনে একটা মেসেজ টোন বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলাম আমার ব্যাংক অ্যাকাউন্টে 7 লক্ষ টাকা জমা হয়েছে। আকাশের নাম থেকে ট্রান্সফার হয়েছে টাকাটা আসতেই আমার বুকের ভেতরের পাথরটা যেন কিছুটা হালকা হলো। এটা কেবল কিছু কাগজ বা সংখ্যা নয়, এটা আমার মায়ের সে রক্ত জল করা ডিপিএসের টাকা। আমি আকাশকে একমাত্র টেক্সট পাঠালাম, টাকা পেয়েছি, কালকের মধ্যে আমার উকিল তোমার অফিসে ডিভোর্সের পেপার নিয়ে যাবে, সই করে দিও। আর হ্যাঁ, সিসিটিভির ফুটেজ আমার ল্যাপটপে ব্যাকআপ নেওয়া আছে, তাই কোনো চালাকির চেষ্টা করো না। মেসেজটা পাঠানোর পর আমি সিমটা চিরতরে বন্ধ করে দিলাম। এবার আমার নিজের পায়ে দাঁড়ানোর পালা। ঘরে বসে থাকার দিন শেষ। বাবা দেওয়া ওই 7 লাখ টাকা হাতছাড়া না করে সেটাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিলাম। আমি বরাবরই রান্না করতে ভালোবাসতাম, বিশেষ করে মায়ের শেখানো ঐতিহ্যবাহী সব ঘরোয়া খাবারের রেসিপিগুলো আমার নখদর্পণে ছিল। আমি অনলাইনে মায়ের রান্নাঘর নামে একটা ছোটোখাটো হোম ক্যাটারিং ও ক্লাউড কিচেনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করলাম। বিকেলের দিকে অর্ঘ্যকে পাশে বসিয়ে ওর কপালে চুমু খেয়ে বললাম, বাবা, আজ থেকে আমাদের জীবনটা একটু বদলে যাবে, আমাদের একটু কষ্ট করতে হবে, তুমি তোমার মায়ের উপর ভরসা রাখবে তো? অর্ঘ্য ওর ছোট ছোট চোখে আমার দিকে তাকালো। ওনার নানুর দেওয়া সেই চেনা মায়াবী হাসিটা হেসে বলল, মা, তুমি কাঁদবে না, আমি দুষ্টুমি করব না, তোমার সব কথাই শুনব। নানু আমাকে বলেছে তুমি নাকি সবচেয়ে সাহসী মেয়ে। ছেলের মুখে মায়ের সেই কথা শুনে আমার চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল। অন্ধকার কেটে গিয়ে জানালার বাইরে তখন এক নতুন ভোরের আলো ফুটছে। মায়ের রান্নাঘর চালুর পর আজ পুরো কয়েকটা মাস কেটে গেল। এই কয়েকটা মাস আমার জীবনের সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে তৃপ্তিদায়ক দিন ছিল। বাবার দেওয়া সেই 7 লাখ টাকা আর বান্ধবীর ফাঁকা ফ্ল্যাটটাকে পুঁজি করে আমি যখন কাজ শুরু করি, তখন অনেকেই আড়ালে হেসেছিল, ভেবেছিল একটা ঘরগুনে পর নির্ভরশীল মেয়ে একা একটা বাচ্চা নিয়ে বড়জোর কয়দিন টিকবে। কিন্তু তারা জানতো না যে মেয়ের পেছনে হারবার কিছু থাকে না, ওনার সামনে জেতার আকাশটা অনেক বড় হয়। প্রতিটা দিন ভোর 4টায় আমার ঘুম ভাঙত। অর্ঘ্য তখনও ঘুমিয়ে থাকতো। আমি একাই রান্নাঘরে গিয়ে মশলা বাটা, মাংস কষানো আর মায়ের হাতের সেই চেনা সুগন্ধি চালের পোলাও রাঁধতে বসে যেতাম। প্রথম প্রথম অর্ডার কম আসলেও মায়ের শেখানো সেই জাদুকরী স্বাদ আর নিখুঁত পরিচ্ছন্নতার কারণে ফেসবুক পেজের রিভিউ বাড়তে লাগলো। ধানমন্ডি, বনানীর কর্পোরেট অফিসগুলো থেকে লাঞ্চ বক্সের রেগুলার অর্ডার আসতে শুরু করলো। আজ আমি আর একা নই, আমার রান্নাঘরে সাহায্য করার জন্য 2জন সহকারীও রেখেছি। দুপুরের ব্যস্ততা শেষ করে আমি যখন ডাইনিং টেবিলে বসলাম, তখন অর্ঘ্য স্কুল থেকে ফিরে বলল, আজ আমি অঙ্কে 100 পেয়েছি আম্মু। ছেলের কথা শুনে বুকটা এক অজানা শান্তিতে ভরে গেল। ঠিক তখনই আমার সহকারীর একজন এসে বলল, আপা, বাইরে একজন ভদ্রলোক আপনার সাথে দেখা করতে এসেছেন, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। আমি ভ্রুকুচকে ড্রয়িং রুমে গেলাম। দরজার দিকে তাকাতেই আমার পায়ের রক্ত যেন এক মুহূর্তের জন্য হিম হয়ে গেল। দরজার পাশে দাঁড়িয়ে আছে আকাশ, মাত্র কয়েকটা মাস, কিন্তু ওনাকে দেখে চেনার উপায় নেই। গায়ের দামি ইস্ত্রি করা শার্টটা কুঁচকে আছে, চোখের নিচে কালচে কালি, চুলে কোনো যত্ন নেই। ওনার সেই চেনা কর্পোরেট ব্যক্তিত্বের দেমাগ আজ পুরো উধাও। আমাকে দেখেই ওনার চোখ দুটো চকচক করে উঠল।
এক পা এগিয়ে এসে ভাঙা গলায় বলল, অনন্যা। আমি দরজার চৌকাঠে দাঁড়িয়ে রইলাম। ওনাকে ভেতরে আসার কোনো ইঙ্গিত না দিয়ে অত্যন্ত শীতল গলায় বললাম, তুমি এখানে কেন এসেছো আকাশ? আমার ঠিকানা কিভাবে পেলে? তোমার পেজের লোগো থেকে নিয়েছি। আমি এখন প্রতিদিন তোমার রান্না করা খাবার অর্ডার দিয়ে খাই। তোমার রান্না করা খাবার ছাড়া আমি খেতে পারি না অনন্যা। আমি চুপ করেছিলাম, কিছু বললাম না। আকাশে একটা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে একটা খাম বের করলো। তুমি উকিল দিয়ে যে ডিভোর্সের পেপার পাঠিয়েছিলে, আমি ওটাই সই করিনি অনন্যা। আমি ওটা ছিঁড়ে ফেলেছি। আমি তোমাকে ডিভোর্স দেব না। আমি হালকা হাসলাম। সেই হাসিতে কোনো রাগ ছিল না, ছিল চরম অবহেলা। বললাম, সই করা না করা এখন তোমার ওপর নির্ভর করে না আকাশ। পারস্পরিক সম্মতিতে না হলে আইনের লড়াইয়ে কিভাবে ডিভোর্স নিতে হয় তা আমার উকিল খুব ভালো করেই জানে। আর সিসিটিভির যে ফুটেজ আমার কাছে আছে, ওটার একটা কপি অলরেডি ওনার কাছে জমা দেওয়া। আকাশ হুট করে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। ওনার চোখ দিয়ে টপটপ করে জল গড়িয়ে পড়ছিল। ও আমার শাড়ির আঁচলটা ধরতে গিয়েও থমকে গেল। আর্তনাদ করে বলল, অনন্যা, আমাকে এভাবে শাস্তি দিও না। তুমি চলে যাওয়ার পর থেকে ওই 4 দেওয়ালের ফ্ল্যাটটা আক্ষরিক অর্থেই একটা জীবন্ত কবর হয়ে গেছে। মা দিনরাত শুধু হাহাকার করেন। উনি বিছানা থেকে উঠতে পারেন না। সারাক্ষণ ওনার মনে হয় তোমার আম্মা ওনার বিছানার পাশে দাঁড়িয়ে আছেন। অপরাধবোধ ওনাকে পাগল করে দিচ্ছে অনন্যা। মা নিজের ভুল বুঝতে পেরেছেন। উনি আমাকে বলেছেন ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে। শুধু তুমি যেন অর্ঘ্যকে নিয়ে ঘরে ফিরে যাও। প্লিজ অনন্যা, একটি বাড়ির জন্য ফিরে চলো। আকাশের মুখে বৃদ্ধাশ্রম শব্দটা শুনে আমার চোখের সামনে কয়েক মাস আগের সেই ভয়ঙ্কর রাতটা ভেসে উঠল, যেদিন এই পুরুষটাই ওনার মায়ের কথায় অন্ধ হয়ে আমার অসুস্থ মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর টিকিট কেটে এসেছিল। আজ নিয়তির কি নির্মম পরিহাস! ওনার নিজের মাই আজ সেই বৃদ্ধাশ্রমে যাওয়ার আকুতি জানাচ্ছেন। আমি নিচু হয়ে আকাশের চোখের দিকে তাকালাম। আমার কণ্ঠস্বর তখন পাথরের মতো শক্ত। আকাশ, তোমার মা আজ অপরাধবোধে ভুগছেন, কারণ ওনার পাপের সাক্ষী ওই সিসিটিভি ক্যামেরা আর আমার মায়ের আকস্মিক মৃত্যু। কিন্তু আমার মা যখন এই পৃথিবীতে বেঁচে ছিলেন, তখন ওনার মনে বিন্দুমাত্র দয়া হয়নি। আর তুমি তুমি তো ওনার অন্ধ ছেলে সেজে আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে আর্থিক হুমকি দিচ্ছিলে। আজ তোমার মা বৃদ্ধাশ্রমে যাক কিংবা নরকে যাক, তা নিয়ে ভাবার এক ফোঁটা সময় বা ইচ্ছে কোনোটি অনন্যার নেই। আকাশ আমার পা জড়িয়ে ধরতে চাইল। অনন্যা, অর্ঘ্যের দিকে তাকিয়ে হলেও অর্ঘ্যের দিকে তাকিয়েই আমি ওই কসাইখানা থেকে বের হয়ে এসেছিলাম আকাশ। আমি ওনার হাতটা ঝেড়ে সরিয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। ও যদি ওই ঘরে থাকতো, তবে ও মানুষের ওপর অত্যাচার করা শিখত। আর আজ ও স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচা শিখছে। তুমি তোমার মাকে নিয়ে ওনার তৈরি করা নরকেই থাকো আকাশ। যে রক্তের ঋণ তোমরা আমার মায়ের কাছ থেকে নিয়েছিলে, তা আজীবন অনুশোচনার আগুনে পড়েও শোধ হবে না। আমি আর কোনো কথা না বলে ড্রয়িং রুমের দরজাটা ওনার মুখের ওপর সশব্দে বন্ধ করে দিলাম। আকাশ বাইরে দাঁড়িয়ে দরজায় ধাক্কা দিয়ে কাঁদতে লাগলো। আমি ভেতরে ফিরে এসে অর্ঘ্যকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আকাশকে আমি যতই অবহেলা করি না কেন, তার এই অবস্থা দেখে আমার বুকের ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে। একটা সময় আকাশ না খেয়ে থাকলে আমিও না খেয়ে থাকতাম। আকাশ অসুস্থ হলে আমি পাগল হয়ে যেতাম। আকাশ দরজার বাইরে অনেকক্ষণ ধরে কড়া নাড়ছিল। ওনার কান্নার আওয়াজটা আস্তে আস্তে মিলিয়ে যাওয়ার পরও আমি অর্ঘ্যকে বুকে জড়িয়ে ধরে ডুকরে কাঁদতে লাগলাম। বাইরে আমি যতই অনমনীয়, পাথরের মতো শক্ত, অনন্যা সেজে থাকি না কেন, ভেতরের সংসারী মেয়েটা তো এক নিমিষেই মরে যেতে পারে না। মনের পর্দায় পুরনো দিনগুলো ভেসে উঠছিল। একটা সময় ছিল যখন আকাশ অফিস থেকে না ফেরা পর্যন্ত আমি একদানা ভাত মুখে তুলতাম না। ওনার সামান্য মাথা ব্যথা হলে আমি সারা রাত ওনার কপালে জলপট্টি দিয়ে বসে থাকতাম। আজ সেই মানুষটাই ওনার কৃতকর্মের জন্য আমার দরজায় এসে কুকুরের মতো কাঁদছে। ওনার এই জরাজীর্ণ অবস্থা
আমার বুকের ভেতরটাকেও যেন এক নির্মম কষ্টে ফালাফালা করে দিচ্ছিল, কিন্তু চোখের জল মুছিয়ে আমি নিজেকে আবার শক্ত করলাম। অতীতকে আঁকড়ে ধরে দুর্বল হওয়ার সময় এখন নয়। এই ঘটনার পর আরও 4টে মাস কেটে গেল। আমি নিজেকে পুরোপুরি কাজের মধ্যে ডুবিয়ে দিলাম। মায়ের রান্নাঘর এখন আর শুধু একটা অনলাইন পেজ বা হোম ক্যাটাগরি সার্ভিস নয়, বাবার দেওয়া সেই 7 লাখ টাকার সঠিক ব্যবহার আর আমার দিনরাত পরিশ্রমের ফলে আমি ধানমন্ডিতে একটা ছোটোখাটো আউটলেট বা রেস্তোরাঁ চালু করে ফেলেছি। অর্ঘ্য এখন ভালো একটা স্কুলে ভর্তি হয়েছে। ওর পড়াশোনা, আমার ব্যবসা, সবকিছুই আমি একাই খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। নিজের পায়ে দাঁড়ানোর যে আত্মতৃপ্তি, তা আমার মলিন মুখে এক নতুন সতেজতা এনে দিয়েছিল। এখন আমি আর সেই অবলা অনন্যা নই, যে বরের পকেটে টাকার দিকে চেয়ে থাকবে। তবে এই 4 মাসে আকাশ আর কখনো আমার সামনে আসেনি, কিন্তু প্রতিটা দিন দুপুরবেলা আমার রেস্তোরাঁ থেকে ওনার অফিসের ঠিকানায় একটা লাঞ্চ বক্স ঠিকই ডেলিভারি হতো। ও যে আমার পেজ থেকে অন্য নামে রোজ অর্ডার দিয়ে আমার রান্না খাচ্ছে, তা ওনার অফিসের ঠিকানা দেখেই আমি বুঝতে পারতাম। আমি ওনার অর্ডার কখনো ক্যান্সেল করিনি, ঠিকমতো খাবারটা পাঠিয়ে দিতাম। ওনার জন্য হয়তো মনে কোনো ভালোবাসা অবশিষ্ট ছিল না, কিন্তু এত বছরের চেনা মানুষটার প্রতি এক অদ্ভুত অব্যাখ্যায়িত মায়া আমি মন থেকে মুছে ফেলতে পারছিলাম না। সেদিন ছিল প্রচণ্ড বৃষ্টির দিন। রেস্তোরাঁর কাজ শেষ করে আমি আর অর্ঘ্য বাসায় ফিরছিলাম। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে কোনো নাম লেখা নেই, অপরিচিত একটা নাম্বার। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে এক তুমুল কান্নার আওয়াজ ভেসে এলো। অনন্যা, ও অনন্যা, প্লিজ ফোনটা কেটো না। ওপাশ থেকে আকাশের কণ্ঠস্বর ভেসে এলো, কিন্তু সেই আওয়াজে কোনো অহংকার নেই, আছে এক পরম নিঃস্ব মানুষের শেষ আকুতি। ও পাগলের মতো কাঁদছিল। আমি বুকটা শক্ত করে শান্ত গলায় বললাম, কি হয়েছে আকাশ, এত কাঁদছো কেন? অনন্যা, মা মা হাসপাতালে ভর্তি, ওনার স্ট্রোক হয়েছে। ডাক্তাররা বলেছেন ওনার অবস্থা খুবই আশঙ্কাজনক, যে কোনো সময় ওনার শ্বাস থমকে যেতে পারে। মা এই আধো আধো সংজ্ঞার মাঝেই শুধু তোমার নাম জপছেন অনন্যা। ওনার চোখ দুটো দরজার দিকে চেয়ে আছে। উনি শেষ সময়ে তোমার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিতে চান। উনি বলছেন বৌমার কাছে ক্ষমা না পেলে ওনার আত্মা শান্তি পাবে না। অনন্যা, আমি তোমার কাছে আর কিছুই চাইব না, কোনো দিন আমাদের এই জীবনে ফিরে আসতে বলবো না, কিন্তু দোহাই তোমার, আমার মুমূর্ষু মায়ের শেষ ইচ্ছেটুকু এভাবে ফিরিয়ে দিও না। তুমি না গেলে উনি শান্তিতে মরতেও পারবেন না। আকাশের কথাগুলো শোনা মাত্রই জানালার বাইরে পড়া বৃষ্টির শব্দের মাঝেই আমার কানের কাছে যেন বজ্রপাত হলো। আমার মায়ের মৃত্যুর সেই সকালটার কথা মনে পড়ে গেল, যেদিন ওনার স্ট্রোক হয়েছিল। আজ ঠিক একই পরিস্থিতির মুখোমুখি আকাশের মা। নিয়তির এই চক্র কতটা নিখুঁত আর ভয়ঙ্কর। ফোনটা ধরে আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার ভেতরের সেই জেদ, ক্ষোভ আর প্রতিজ্ঞার দেয়ালটাই যেন এক নিমেষে ভেঙে গুঁড়ো হয়ে গেল। শাশুড়িমা আমার মায়ের সাথে যতই অন্যায় করুক না কেন, আজ জীবনের এই শেষ প্রান্তে এসে যখন তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ক্ষমা চাচ্ছেন, তখন একজন মানুষ হিসেবে, একজন সন্তানের জাত হিসেবে আমি আর না যেয়ে থাকতে পারলাম না। আমার মা তো আমাকে কখনো কারো মৃত্যুশয্যায় দাঁড়িয়ে প্রতিশোধ নিতে শেখাননি। ওনার আত্মা ওপর থেকে নিশ্চয়ই আমার এই কঠোরতা দেখে কষ্ট পাবে। আমি চোখের জলটা মুছে নিয়ে আকাশের উদ্দেশ্যে বললাম, তুমি শান্ত হও আকাশ, কোন হাসপাতালে ওনাকে রাখা হয়েছে আমাকে ঠিকানাটা মেসেজ করো, আমি আর অর্ঘ্য এক্ষুনি আসছি। ফোনটা রেখে আমি অর্ঘ্যের হাত ধরলাম। ওর চোখে এক বিভ্রান্তি। আমি ওনার মাথায় হাত বুলিয়ে বললাম, চলো বাবা, তোমার দাদি তোমাকে দেখতে চেয়েছেন, ওনাকে আমাদের ক্ষমা করে দিয়ে আসতে হবে। হাসপাতালের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় আমার মনে হলো, আজ হয়তো এই পার্থক্য আর প্রতিশোধের শেষ অধ্যায়টা লেখা হতে চলেছে। মানুষ অন্যায় করতে পারে, কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যখন সেই অন্যায়ের অনুশোচনা হয়, তখন ক্ষমা করে দেওয়াই হয়তো আত্মার আসল মুক্তি।
বাইরে তখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির বেগ মারিয়ে আমি আর অর্ঘ্য যখন হাসপাতালের সিসিও সামনে পৌঁছালাম, তখন আকাশ দরজার বাইরে করিডরে মাথা নিচু করে বসেছিল। ওনার দুই চোখ রক্তবর্ণ, পুরো শরীরটা ভয়ে কাঁপছে। আমাকে অর্ঘ্যকে আসতে দেখে ও যেন এক টুকরো বাঁচার খড়কুটো খুঁজে পেল। ও ছুটে এসে আমার সামনে দাঁড়িয়ে অস্ফুট গলায় বলল, অনন্যা, তুমি এসেছো? আমি কোনো কথা না বলে অর্ঘ্যের হাত ধরে সিসিউয়ের ভেতরে ঢুকলাম। চারপাশটা কেমন যেন নিস্তব্ধ। শুধু ওনার হার্ট মনিটরের বিপ বিপ শব্দটা সেই নীরবতা ভেঙে দিচ্ছিল। বিছানার দিকে তাকাতেই আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। মাত্র কয়েক মাস আগেও যে মানুষটা ছিল চিৎকারে পুরো বাড়ি মাথায় উঠত, ওনার সেই দাপুটে শাশুড়ি মা আজ সাদা চাদরের নিচে একেবারে নিথর হয়ে শুয়ে আছেন। ওনার মুখে অক্সিজেনের মাস্ক, সারা শরীর নলগোজা। আমাদের পায়ের শব্দ পেয়ে তিনি খুব কষ্টে ওনার ভারী চোখের পাতা দুটো মেললেন। আমাকে দেখা মাত্রই ওনার চোখের কোণ বেয়ে অবাধ্য জলের ধারা নেমে এলো। ওনার মুখের মাস্কটা আলগা করতেই তিনি কাঁপা কাঁপা হাত দুটো ওপরে তোলার চেষ্টা করলেন। ওনার সেই হাত দুটো আজ বড় অসহায়, বড় দুর্বল। আমি ওনার বিছানার পাশে গিয়ে ওনার ঠান্ডা হয়ে যাওয়া হাত দুটো নিজের হাতের মুঠোয় নিলাম। শাশুড়িমা ওনার অস্পষ্ট জড়ানো গলায় কাঁদতে কাঁদতে বললেন, বৌমা, ও বৌমা, আমাকে ক্ষমা করে দাও না মা। আমি পাপী, আমি অনেক বড় অপরাধ করেছি। তোমার নিষ্পাপ অসুস্থ মাকে আমি একটু আশ্রয় দিতে পারিনি। ওনাকে আমি ভিখারি বলেছিলাম। আজ নিয়তি আমাকে এই হাসপাতালের বিছানায় ভিখারির মতো ফেলে রেখেছে। আমি তোমার মায়ের আত্মার কাছে মুখ দেখাতে পারবো না বৌমা। তুমি যদি মুখে না বলো যে তুমি আমাকে ক্ষমা করেছ, তবে এই পাপী প্রাণটা শান্তিতে বের হতে পারছে না রে মা। আমাকে ক্ষমা করো। ওনার এই আকুল আর্তনাদ আর অনুশোচনার কান্না দেখে আমার চোখের বাঁধ ভেঙে গেল। মানুষ বেঁচে থাকতে অহংকারের যে পাহাড় গড়ে তোলে, মৃত্যুর গোড়দোড়ায় এসে তা যে কতটা তুচ্ছ হয়ে যায়, আজ ওনাকে না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না। আমার মনের ভিতর জমে থাকা শেষ ক্ষোভ আর ঘৃণার দেওয়ালটা ওনার এই চোখের জলে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। আমার মায়ের সে মায়াবী চেহারাটা চোখের সামনে ভেসে উঠল। মা তো আমাকে কখনো ঘৃণা পুষে রাখতে শেখাননি। আমি ওনার হাতটা কপালে ঠেকিয়ে কেঁদে ফেললাম। বললাম, মা, আপনি আর কাঁদবেন না। আমি আপনাকে মন থেকেই ক্ষমা করে দিয়েছি। আমার মাও ওপর থেকে আপনাকে ক্ষমা করে দিয়েছেন। আপনি সুস্থ হয়ে উঠুন মা। আমাদের অর্ঘ্যকে দেখুন। শাশুড়িমা ওনার কাঁপা কাঁপা হাতটা অর্ঘ্যের মাথায় রাখলেন। ওনার মুখে তখন এক পরম তৃপ্তির হাসি ফুটে উঠল। ঠিক যেন এক মস্ত বড় পাপের বোঝা ওনার বুক থেকে নেমে গেল। ওনার চোখ দুটো আস্তে আস্তে বন্ধ হয়ে এলো। তবে এবার আর ওনার মুখে কোনো ছটফটানি ছিল না, ছিল এক অদ্ভুত শান্তি। ডাক্তাররা কয়েক ঘন্টা পরে এসে ওনাকে পরীক্ষা করে বললেন, উনি এখন বিপদমুক্ত। ওনার মনের ভেতর হয়তো বড় কোনো মানসিক চাপ ছিল, যা কেটে যাওয়ার কারণে ওনার পালস এখন স্টেবল হচ্ছে। আপনারা ওনাকে একটু শান্তিতে ঘুমাতে দিন। সিসিইউ থেকে যখন বাইরে বের হলাম, তখন রাত গভীর হয়েছে। আকাশ করিডোরের এক কোণে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিল। ও আমাদের দিকে তাকালো। ওনার চোখে তখনও একরাশ অপরাধবোধ আর হারানোর ভয়। ও খুব নিচু স্বরে বলল, অনন্যা, তুমি মাকে ক্ষমা করলেও আমার মতো কাপুরুষকে হয়তো কোনোদিন ক্ষমা করতে পারবে না। আমি কালই ডিভোর্স পেপারে সই করে দেব। তুমি অর্ঘ্যকে নিয়ে ভালো থেকো। আকাশ যখন চলে যেতে উদ্যত হলো, তখন আমি ওনার পেছনের দিকে তাকিয়ে রইলাম। এই কয়েকটা মাসে আমি যেমন একা লড়ে নিজের পায়ে দাঁড়িয়েছি, ঠিক তেমনই আকাশও ওনার অহংকার আর ভুলগুলো ভেঙে এক নতুন মানুষে পরিণত হয়েছে। ওনার প্রতি ঘৃণাটা তো আজ ওনার মায়ের সেই চোখের জলেই বিলীন হয়ে গেছে। যে ভালোবাসার মানুষটার জন্য আমি একসময় উপোস করে বসে থাকতাম, ওনাকে এভাবে সারা জীবনের জন্য নিভে যেতে দেওয়াটা কি আসলেই উচিত? সংসার ভাঙা সহজ, কিন্তু ভালোবাসার মানুষকে শুধরে নিয়ে নতুন করে গড়াটাই তো আসল সার্থকতা। আমি এক পা এগিয়ে গিয়ে ওনার শার্টের হাঁটাটা টেনে ধরলাম। আকাশ চমকে উঠে পিছন ফিরে তাকালো। আমি ওনার চোখের দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় গলায় বললাম,
অনেক তো হলো আকাশ। এই কয়েকটা মাস আমরা দুজনেই এক নরক যন্ত্রণার মধ্য দিয়ে গেছি। তুমি যেমন তোমার ভুল বুঝতে পেরেছ, আমিও বুঝেছি যে মায়া আর ভালোবাসা এক নিমেষেই উপড়ে ফেলা যায় না। আমার মা আমাকে ঘর ভাঙতে শেখাননি, অন্যায় রুখে দিতে শিখিয়েছিলেন। আজ আমাদের ভেতরের সেই পার্থক্য আর অহংকার শেষ হয়ে গেছে। চলো, এবার আমরা সবাই মিলে আমাদের সেই শূন্য ঘরটাকে আবার নতুন করে সাজাই। আমার কথা শুনে আকাশের চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। ও অর্ঘ্যকে এক হাতে কোলে তুলে নিল এবং অন্য হাতে আমার হাতটা এত শক্ত করে ধরল যেন এই হাত আরও কোনোদিনও ছাড়বে না। হাসপাতালের বাইরে এসে যখন দাঁড়ালাম, তখন বৃষ্টি থেমে গেছে। আকাশের বুকে মেঘ কেটে গিয়ে এক ফালি চাঁদ উঁকি দিচ্ছে। আমি জানি অতীতকে ভোলা যাবে না, কিন্তু সেই অতীতের ক্ষতকে পুঁজি করে আমরা আজ থেকে এক নতুন ভালোবাসার এবং সম্মানের সংসার শুরু করতে যাচ্ছি, যেখানে মা মানে শুধুই মা, সেখানে কোনো তোমার মা বা আমার মা বলে কোনো পার্থক্য থাকবে না। সমাপ্ত। গল্পটি কেমন লাগলো আশা করি কমেন্টে জানিয়ে যাবেন প্লিজ। ধন্যবাদ।